দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন আর নেবেন ঈদের ভালোবাসা। ঈদ মোবারক। আর টিভিতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আমি ইন্তু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু আপনারা দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। নিয়মিত যারা দেখেন তারা তো জানেন আমাদের একজন আমন্ত্রিত সুপারস্টার থাকে, তার সঙ্গে ঈদ নিয়ে ভাবনা, ঈদ নিয়ে পরিকল্পনা, ঈদে কী করছেন, সামনে কী করবেন, সেই গল্পগুলো আমরা জানার চেষ্টা করি। আর আজকে আমাদের সঙ্গ দিতে যিনি এসেছেন তিনি ভালো নাচেন, দেখতে খুবই মিষ্টি এবং সুন্দর, এবং তার অভিনয় গুণে তিনি পেয়ে গেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। হয়তো অনেকে গেস করে ফেলেছেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী। প্লিজ ওয়েলকাম, আসছেন মঞ্চে তমা মির্জা। সুন্দর মানুষ দেখলে মন অনেক ভালো হয়ে যায়। ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছি। ভেরি গুড টু সি। সেম হিয়ার। হ্যাভ ইউ সিট। তারপর বলো, ঈদ কেমন কাটছে তোমার? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অনেক ভালো কাটছে, রক্ত বেরোচ্ছে না? না, তোমাকে হালকা কিন্তু সুন্দর বেশি লাগছে, এটার কারণ কি? আসলে স্ট্রেস নাই এই জন্য, কারণ ঈদের ছবি রিলিজ হয়নি তো, স্ট্রেস নাই এই জন্য মনে হয় ওইটা চেহারায় বোঝা যাচ্ছে। এবারের ঈদ তোমার কাছে নতুন কি বয়ে এনেছে? না, ওভাবে নতুন কিছু না, বাট যেটা হয় যে একটা নতুন তো আছে, যে মুভি রিলিজ হয়নি। ওইটাই বলতে চাচ্ছিলাম যে ধরো অন্যবার যখন মুভি রিলিজ হয় তখন এত বেশি প্রেশার থাকে, আমার মুভি আমার অনেকবার দেখা হয়, হলে হলে গিয়ে যেতে হয়। হ্যাঁ, যাওয়া হয়, এবং আমার মুভি আমার দেখা হয়। তো দেখা যায় ঈদের মুভিগুলো দেখতে দেখতে 7 দিন 8 দিন চলে যায় ঈদের। ততদিনে ছোট ছোট ক্লিপ বের হয়ে যায়, জেনে যায় ছবির গল্প। হ্যাঁ, তখন খুব খারাপ লাগে। এবার যেটা হয়েছে, এই যে আমি অলরেডি মুভি দেখা শুরু করে দিয়েছি, তো এইটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে না, এবার আমার কোনো স্ট্রেস নাই, একই মুভি আমি বারবার দেখছি না, এবার আমি ঘুরে ঘুরে মুভি দেখছি। সো ঈদের দিন কি করলে এবার? এবার একদমই আলাদা হয়েছে। এবার ধরো পুরোটা সময় ফ্যামিলি, ফ্রেন্ডস। আমার গত ঈদে তো আমার বন্ধুরা খুবই কমপ্লেন ছিল, সময় দাস না তুই, না তমা আমাদেরকে একটুও সময় দিলা না, দেখা হলো না, এখানে যেতে পারলাম না, ওইখানে করতে পারলাম না। তো এবার আসলে সবার মনো ইচ্ছা পূরণ হলো আর কি। ওকে, ইউজুয়ালি তো বাসার মানুষরাই, তোমার ফ্যামিলি মেম্বাররাই রান্না বান্না করেন। তুমি কি স্পেশাল কিছু রান্না করেছো এবার? না, আমার না ঈদের সময় রান্না করা হয় না, কারণ ঈদের সময় কারণ সারা বছর তুমি রান্না করো, তাই? না, ঈদের পরে বাইরেও যে আমার রান্না করা হয় আমি সেটাও বলবো না, খুব কম রান্না করা হয়। দেখা যায় যখন বাসায় ফ্রেন্ডদেরকে দাওয়াত দেওয়া হয় তখন আমি একটু বেশি করে রান্না করি, তখন ওই যে সবাই, বাসার সবাইও খেতে পারে, ফ্রেন্ডরাও খেতে পারে। হ্যাঁ, কিন্তু মূলত তোমার ফ্রেন্ডরা আসলে তুমি রান্না করো? ফ্রেন্ডরা আসলে মোস্ট অফ দ্য টাইম, কারণ ওরা চায় যে তোমার বাসায় দাওয়াতে আমি বাইরের খাবার কেন খাবো। আর আম্মুকে দিয়ে আমি, দেখা যায় আমার এত ক্রাউড হয়ে যায় বাসার মধ্যে, আমার 15-20 জন ফ্রেন্ডরা চলে আসে, তখন না আম্মুকে দিয়ে আমার ইচ্ছা করে এত মানুষের, মানুষটা সারাদিন কষ্ট করে আবার কষ্ট দিব। একদম একদম। আমি কি রান্না করলে এবার বন্ধুদের জন্য? সবাই বলে, মানে আমার বাসার, আমার ভাই, আমার মা, ইভেন আমার ফ্রেন্ডরাও বলে যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা মজা হয়। দেন তোমার ইলিশ মাছ বেগুন দিয়ে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে একটু মাখো মাখো একটা ভাজির মতো, হালকা ঝোল। তারপর রুই মাছটাও ধরো হালকা পেঁয়াজ দিয়ে তারপরে তোমার ফ্রাই করে করি। কিন্তু পেঁয়াজটা আধা কাঁচা ভাজি। হ্যাঁ, মানে ড্রাই থাকে না, আবার খুবই যে থাকে কাঁচা থাকে সেটাও না। ইভেন তোমার গরু মাংস, বাঙালি আনা টাইপের যেসব খানা আমরা পছন্দ করি, ভর্তা থেকে শুরু করে, ইলিশ মাছের লেজ ভর্তা। তুমি করতে পারো ওটা? বাঙালির অনেক প্রিয় একটা খাবার। হ্যাঁ, এটা খেতে তো অনেকে দেখা যায় যে তোমার ওই যে মাওয়াজে চলে যায়, বাট আমার হাতেরটা মজা হয় না। হাতেরটাই তো হবে, পায়েরটা তো আর হবে না, তুমি হাত দিয়ে করবা। বাট ইটস রিয়েলি রিয়ার, কারণ আমি আমার এই বয়সে আমি সম্ভবত একবার ঢাকা শহরে ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছি, বাদ বাকি আমার কিন্তু এই পদ্মার পাড়ে গিয়েই খেতে হয়েছে। আচ্ছা, আমি নেক্সট টাইম তোমাকে বানিয়ে দিব, আমার মনে হয় তুমি ভালোই বলবে ইনশাআল্লাহ। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। গরুর মাংসের তো অনেক তরিকা আছে রান্না করার, কেউ কালো ভুনা করে, কেউ মেজবানি করে, কেউ ঝোল ঝোল করে, ট্র্যাডিশনাল, অনেকে আচারি করে। দেখো আমি কত রান্না জানি। তো সেই অর্থে তোমার কোন রেসিপিটা তোমার বন্ধুরা পছন্দ করে? আমি আচারিটা পারি না, যেটা পারি না আসলে পারি না। আমি ঝুড়াটা পারি, কারণ ঝুড়াটা তো বেসিক্যালি কি, তুমি রান্না করে একদিন যদি রেখে দিয়ে যদি ওইটাকে ভাজতে থাকো, ওই ঝুড়াটা বেশি মজা। হ্যাঁ, অনেক বেশি ইয়াম্মি। হ্যাঁ, ওইটা। আর নরমাল যেটা আলু দিয়ে ভুনা, গরুর মাংস ভুনা যেটা, ওইটা আমার মনে হয় বেস্ট। তুমি তো তাহলে অনেক ভালো রান্না পারো মাশাআল্লাহ। আমি টুকটুক করে পারি, অনেক ধরনের রান্নাই পারি। আমার খুব ভালো লেগেছে কোন জিনিসটা জানো, মানে ঈদের সময় সবাই একটু রোস্ট খোঁজে, একটু রিজালা খোঁজে, কিন্তু তুমি মানে
এই যে মাছ রেখেছো, ওটা ঈদের ভর্তা দিন ঠিক রেখেছো, আছে, হ্যাঁ ঈদের দিন ওইটা ভালো লাগে, কিন্তু ঈদের দিন আবার রোস্ট থাকবে না, ডিমের কোরমা থাকবে না, গরু মাংস থাকবে না, ওইটা আবার একটু আমরা একটু পেটুক টাইপ, তো বাঙালিরা কিন্তু একটু পেটুক হই, ওইটা তখন কিন্তু ওইটা ছাড়া ভালো লাগে না। কিন্তু ঈদের দিন যাওয়ার পরেই, ইভেন কুরবানি ঈদেও তুমি দেখবা মানে একটু ভ্যারাইটি চাই আমরা, কুরবানি ঈদের different আগে চাই। আমরা মানে একদম গরুর মাংস খেয়ে একদম উড়ে যাবে সবকিছু, Craving ফাটিয়ে ফেলবো, থাকে, হ্যাঁ। গরুর মাংস সারাদিন এই খাবো ওই খাবো। ঈদের দিনটা গেল, এরপরে সবাই খুঁজে যে একটু ভর্তা, একটু মাছ, আর মাংস খেতে একটু চাই ভাত, না, একটু গরম ভাত। হ্যাঁ, আর পোলাও গরুর মাংস খেতে চাই না। এখন তুমি আমাকে বলো, এই যে ঈদের দিন তুমি এত কিছু রাঁধো, এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, তো এমন তো নয় যে তুমি সারা বছর রাঁধো না। সারা বছরে খুব কম রান্না করা হয়, আমি বলবো না যে বছরে তোমার 8-10 বার রান্না তো করা হয়। ডেজার্ট নিয়ে কিন্তু কিছু শুনলাম না। ডেজার্ট আমি মানে ওইভাবে তোমার সিমাই টিমাই এগুলাই পারি, কিন্তু অনেকে আমি দেখেছি আমার খুব ভালো লাগে, অনেকে কেক বানায়, আমি পারি না। মানে ওই ব্যাপারটা তোমাকে আসলে ওভাবে টানে না। আমি মিষ্টি পছন্দ করি না খুব একটা, আমি মিষ্টি জাতীয় জিনিস বানাতেও খুব একটা পারি না। তোমার ফিটনেস এবং সৌন্দর্যের পেছনে কি মিষ্টিকে অ্যাভয়েড করা বা মিষ্টি পছন্দ না আমি করাটা কারণ? আমি দেখা যায় টানা অনেক দিন, ধরো 2 মাস 3 মাস 4 মাস আমি কোনো সুগার জাতীয় কিছু খাইও না, সুগারও খাই না, এর পরে গিয়ে আমি আবার একটু খাই। চিট করো, ওটা খাও যে পরপর খাও না একদিন ভরপুর খাও বা না দুদিন পর না খাও? না, মানে অনেক বেশি খাই না, কিন্তু দেখা যায় কন্টিনিউ 6-7 দিন আবার আমি মিষ্টি খাচ্ছি, কেক খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, মানে এই জাতীয় যে ডিরেক্ট সুগার না, বাট এটা খাই। সবকিছু অনেক ব্যালেন্সিং রোগের দরকার কারণ আছে কিন্তু সুগার। অফকোর্স, কারণ যারা অনেক বেশি এভরিডে সুগার নিচ্ছে, Over কফিতে নিচ্ছে খাচ্ছে, যারা, right. চাতে খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কেক খাচ্ছে, জিলাপি খাচ্ছে। এটা না, যেমন রোজার মাসে আমি একদিন জিলাপি খেয়েছি, হুম, হুম। একদিনই খেয়েছি, ওই দিনে আমি মজা করে খেয়েছি। আমি এই রোজায় মানে দুটো জিনিস সাহস করে পারি নাই, একটা কি? জিলাপি আর একটা হচ্ছে বেগুনি। কেন? আমি রোজায় পুরো স্কিপ করেছি, মানে আমি যখনই খেতে গেছি আমার মন টানে নাই, আমার মন বলছে যে থাক না, না খেয়েই তো আসিস, খাওয়ার দরকার নাই। তোমার ইফতারের মধ্যে সবথেকে পছন্দের আইটেম কি? ইফতারের মধ্যে সবচেয়ে পছন্দের আইটেম, হ্যাঁ, শোনো, আমার যে সহধর্মিনী, ও তো এক জামাইয়েরই সংসার করে, খাবারের ব্যাপারে ওর এক জামাইয়ের মতোই একটা ব্যাপার, যেটা খাবে ওটাই খাবে। ঈদের 2 দিন আগেও আমাকে বলছে টক দই দিয়ে, তো আমরা টক দই খাই, মিষ্টি দই তো খাই না, টক দই দিয়ে চিড়া ভিজিয়ে ওটার মধ্যে কলা বাদাম এই তারপরে আমার ফেভারিট। খেজুর দিয়ে ওটা হ্যাঁ। খাই। ও আমাকে ঈদের 5 দিন আগে আমাকে বলছে, বা যেগুলো শেষ আবার লাগবে। আমি বলছি, প্রতিদিন একই খাবার ভাবা যায়? ও বলেছে, বাবা তুমি কি খাবার খাও, আমার এটা লাগবেই। তোমাকে তাহলে বুঝাতে পেরেছি যে আমি কি দিয়ে ইফতার করেছি। আমার পছন্দের হলো তোমার ডিম আলুর চপ, ডিম দিয়ে হ্যাঁ। আলুর চপ যেটা করে, ওটা হলো আমার সব থেকে পছন্দের। এবার আমি তোমাকে উল্টা প্রশ্ন করি, জিলাপি দিয়ে মুড়ি নাকি জিলাপি ছাড়া মুড়ি? আর যেহেতু আমাদের ওই ট্র্যাডিশনাল ইফতারটা করা হয় না, তবে এই ডিম আলুর চপটা কমন পড়েছে। আমার বউ এই রোজায় 3 বার বানিয়েছে আমার আমাদের রিকোয়েস্টে। এভরিডে যেদিন ইফতার থাকে, এভরিডে বলবো না, যেদিন ইফতার থাকে, যেমন মোস্ট অফ দ্য টাইম আমার ইফতারি ছিল হলো ভাত। এটা নিয়ে শুনবো, তার আগে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, চলছে ঈদ, পোলাও খান বা ভাত, রিমোটে দিবেন না হাত, কারণ আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। প্রাণলেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল নিয়ে ফিরছি ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। মাই বিলাভড অডিয়েন্স, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিরতি পর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রাণলেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। আমাদের সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেত্রী, গুণী অভিনেত্রী, আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব তমা মির্জা আছেন। চলুন কথা বলি তার সঙ্গে। আমরা কথা বলছিলাম মুড়ি, তারপর জিলাপি নিয়ে। আমার মনে হয় এখান থেকে আমাদের একটু বের হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু উত্তর কি? না না, মানে এটা আমি লাস্ট কবে খেয়েছি, প্রোডাকশনে দেয়, প্রোডাকশনে যে লাস্টে যে মুড়ি মাখাটা, ওটা তো একটু খেতেই হয়। তো এবার ম্যাক্সিমামই আমার মানে ইফতারে আমার চয়েসগুলো ছিল, so আমার কষ্ট হয়নি। চলো, লেটস টক অ্যাবাউট মুভি। এবার ঈদে তো অসংখ্য ভালো ভালো মুভি, আলোচিত সমালোচিত অনেক মুভি রিলিজ হয়েছে। তুমিও মহাদর্পে বন্ধু বান্ধব পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখছো। সবচেয়ে বেশি আশাবাদী তুমি কোন সিনেমাটা নিয়ে? এবার ঈদের প্রত্যেকটা ছবির মেকিং খুব ভালো, গল্প খুব ভালো, এবং পরিচালক যারা পরিচালনা করেছেন তারা খুব গুণী। তো আমি একটি বলতে পারবো না। আমি সব ছবি দেখা যদি আমার এর মধ্যে শেষ হতো, তাহলে হয়তো আমি তোমাকে Judge বলতে করতে পারতাম যে, জাজ তো আমি করার কেউ না, আমি হয়তো বলতে পারতাম যে এটা আমার বেশি ভালো লেগেছে। বাট এখনো যেহেতু সবগুলো শেষ হয়নি দেখা, আমি তোমাকে বলতে পারছি না। বাট এবারে প্রত্যেকটা ছবির গল্প বলো,
প্লট বলো আমার কাছে খুব ভালো লেগেছে, ডিফারেন্ট। আমরা মুভি নিয়ে আরো কথা বলার আগে একটা জিনিস চিন্তা করো, 7 বছর 8 বছর আগে এটা কি স্বপ্ন ছিল না যে একই ঈদে অনেক অনেক ভালো মুভির একটা কম্পিটিশন থাকবে? এক সময় বলতাম যে ঈদে মাত্র একটা ছবি ভালো, আরগুলো ভালো না। তারপরে ভাবতাম ঈদে মাত্র 2টা ছবি ভালো। এবার ঈদে দেখো সবগুলো ছবি ভালো। কোনটা ছেড়ে নেব, কোনটা অবস্থা একদম। দর্শক তো আমার মনে হয় যে কারোর যদি একটু থাকে না যে ছুটির অতদিন ছুটি নেই, বা একটু বাজেটের স্বল্পতা আছে, বা ফ্যামিলির অনেক মেম্বার, সবাইকে নিয়ে গিয়ে প্রত্যেকটা ছবি দেখা সম্ভব না। আমার মনে হয় এনাদের জন্য আমার খারাপ লাগতেছে, ইনরা কিভাবে চুজ করবে যে কোন ছবিটি দেখবে। তবে এটা আমাদের দর্শকদেরকেও আমরা ধন্যবাদ দিতে চাই, ওনারা কোনো মুভিকে হতাশ করেন না, না সব ছবি দেখে, সব ছবি ঘুরে ঘুরে দেখেন হলে হ্যাঁ, গিয়ে। এবং বলে কেমন লেগেছে, হ্যাঁ। ভালোটাকে ভালো বলে, মন্দটাকে মন্দ বলে। তো এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো, দর্শকদের এখন টেস্ট চেঞ্জ হয়েছে এবং তাদের জাজমেন্টটাও একদম পারফেক্ট আমার মনে হয়। এক্স্যাক্টলি। আবার তুমি কি খেয়াল করেছো, ধরো মন্দ বলছে কিন্তু দেখে বলছে, মানে না দেখে বলছে না না। না না, তুমি ওই যে রিলিজের আগে দেখবা যে আমাদের আশেপাশের মানুষ যারা ইন্ডাস্ট্রির, ওরাই কোনোটাকে বেশি ভালো বলে, কোনোটাকে কম ভালো বলে। দর্শক কিন্তু এরকম আগে কোনো কথা বলে না, ছবি দেখে ওইটা বেশি ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, আর এটার থেকে ওইটা ভালো ছিল, এভাবে বলে। কিন্তু মানে বলাটাও যে মানে বলছে সেটাও কিন্তু ডিরেক্ট বলছে না যে এই ছবিটা ভালো হয়নি। হ্যাঁ, মানে আমার যেটা আরেকটা ভালো লেগেছে, ধরো আফরান নিশো ভাইয়ের একটা অডিয়েন্স আছে, সবারই তো একটা অডিয়েন্স আছে, সিয়ামের আছে, সাকিব ভাইয়ের তো আছেনই, কিন্তু সাকিবিয়ানরাও অন্য মুভি দেখছেন, দেখে এসে গালাগালি করছেন, যেখানে একটা কম্পিটিশন থাকে, এবং আমরা ডেফিনেটলি এটাকে পজিটিভলি নেই। সো এবার আমরা একটা মুভি দিয়ে শুরু করি, চলো, হৃদয় রানীর দম। যখন এটা ফার্স্ট লুকটা ট্রেলারটা বের হলো, আমি দেখে খুব অবাক হয়ে গেছি যে মানে এটা কি করে সম্ভব, প্রতিটা ফ্রেম এক একটা, মানে মনে হয় যে আমার কম্পিউটারের ডেস্কটপে, মানে আমি ডেস্কটপে ওয়ালপেপার হিসেবে রেখে দিতে পারবো। তুমি চিন্তা করতে পারো আমাদের বাংলাদেশের ফিল্ম কোথায় চলে গেছে, যে তুমি একটা ফিল্ম দেখে তোমার মনে হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ফিল্মের পিকচারাইজেশন দেখতেছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং অ্যাক্টিং, লোকেশন, মেকিং, মেকআপ, গেট আপ, মেকিং, সিনেমা ফটোগ্রাফি, মানে BGM, এত সুন্দর মিউজিক, এত সুন্দর, এত অসাধারণ, এত সুন্দর। এটা তো একটা টিম ওয়ার্ক, একজন ভালো করলো আরেকজন ভালো না করলে তো হয় না। তো সবাই এত সুন্দর করে এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দিল, আমি আসলে হ্যাটস অফ, আমি খুবই খুবই আনন্দিত। তোমার আমার প্রিয় একজন ডিরেক্টর রেহান রাফি, তার সঙ্গে তোমার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে, তার পরিচালনায় এবার নারী ভিত্তিক, আমার মনে হয় নারী ভিত্তিক কোনো ফিল্ম ঈদে আমি লাস্ট কবে দেখেছি মনে নেই। না, নারী কেন্দ্রিক ফিল্মই তো হয় না, খুব কম হয়। একটা দেখেছিলাম ছোটবেলায়, শাবানা ম্যাডামের, আরো চম্পা অনেকে ছিলেন, পালাবি কোথায়, হ্যাঁ, একটা গার্মেন্টস নিয়ে একটা মজার কমেডি মুভি ছিল, হুমায়ুন ফরিদি ছিলেন, হ্যাঁ হুমায়ুন ফরিদি ছিলেন, অনেকেই ছিলেন। সেই এরপরে প্রিয় মালতী ছিল নারী কেন্দ্রিক, মানে খুবই কালে ভদ্রে তোমার, আমি বলবো যে ফিমেল প্রোটাগনিস্টকে নিয়েই গল্প ভাবা হয়, বা সেইটাকে এত বড় পরিসরে প্রেজেন্ট করা হয়, এত বড় ফেস্টিভ্যালের কম্পিটিশনে এটা আসলেই আমি বলবো যে প্রশংসা পাওয়ার যোগ্য পরিচালক, যে রাফি এত সুন্দর একটি গল্পকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, এবং এটা তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জের যে ঈদে এত বড় বড় সেলিব্রিটি, মানে স্টার, হ্যাঁ, হিরো কেন্দ্রিক ফিল্ম, ম্যাক্সিমামই সব হিরোদের বেস করে গল্প, তার মাঝখানে এভাবে একটা গল্প নিয়ে এত বড় একটা চ্যালেঞ্জিং, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি তাকে, এবং আমি নিজেও ছবিটি দেখবো, এবং আমি দর্শকদের বলবো যে আপনারা যদি প্রেসার কুকারকে মানে নিজেদের একটা প্রেশার নিয়ে গিয়ে দেখে হিট করে দেন, তাহলে আমার মনে হয় অন্যান্য পরিচালকও তার মতন এই উদ্যোগটা নিবে, বিশেষ করে পরিচালকের থেকে বিশেষ করে প্রডিউসাররা। লগ্নিকারক কিন্তু চায় না লগ্নি করতে নারী কেন্দ্রিক গল্প, সো আমার মনে হয় তখন প্রডিউসাররা ওই সাহসটা পাবে যে না, আমরাও বানাই, বা আমরাও ঈদের মতন এত বড় একটা ফেস্টিভ্যালে আসি। সো এটা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আরেকটা মুভি বনলতা এক্সপ্রেস, আমি কিছু বলবো না, তুমি বলো। বনলতা এক্সপ্রেস হলো যে এখান থেকে শুরু করে, মানে বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ো বয়স্ক, হ্যাঁ, সবাই ফুল ফ্যামিলি, এক ফ্যামিলির 50 জনও যেতে পারে, আমি বলবো। দেখছে তো, তাই তো দেখছি আমরা এখন হলে, এরকম সবাই মিলে গিয়ে আনন্দের সাথে পপকর্ন খেতে খেতে ফুল ফ্যামিলি মিলে একটা মুভি এনজয় করার মতো। এবং যারা ভার্সেটাইল অ্যাক্টরদের অ্যাক্টিং দেখতে চায়, যে একই ফ্রেমে
মানে আমি একেবারে আমার সব পছন্দের আর্টিস্টদেরকে দেখতে চাই, চঞ্চল চৌধুরী হোক, মোশাররফ করিম হোক, শরীফুল রাজ হোক, শ্যামল মাওলা হোক, ওইদিকে বাঁধন বাঁধন আপু, ওইদিকে মমো আপু, ওইদিকে সাবিলা, মানে আমি সবাইকে একটা ফ্রেমে অসাধারণ অসাধারণ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখতে চাই, তাদের অবশ্যই যাওয়া উচিত। এবং কি অসাধারণ মেকিং, একটা ট্রেনের গল্প শুরু এবং তার মধ্যে কি হবে কিছুই বোঝা যাচ্ছে এবং না। গল্পটা কার? হুমায়ুন আহমেদ স্যারের। এবং ছোট ছোট ডায়লগগুলো শুনেছ, এমন ফানি, মানে মোশাররফ ভাইয়ের যে পাঞ্চ, ও ক্রিসপি, ও মাই গড, ক্রিসপি করে খা, ও মাই গড, ও মাই গড। আমার আরেকটা গল্প আমি এই শোতেই বলেছি, ওটা আমাদের শ্যামল মাওলা, শ্যামল মাওলা বলছে যে আপনার যদি বাচ্চা ডেলিভারির এত তাড়াহুড়াই থাকে, না বউরে আগে একটু প্রেগন্যান্ট, একটু আগে প্রেগন্যান্ট বানাইতেন। ওটা খুব ভালো আরেকটা লাগছে। বাচ্চার কি ডায়লগে বলেন, আমাকেই বাচ্চা, মোশাররফ ভাই বলে যে চাইলে আমারও কোলে নিতে পারেন, বাচ্চা মনে করে, ছোট ভাই মনে করে। না না, অসাধারণ। আমার মনে হয় খুব এনজয় করবে। উৎসব তো যেমন, তার উৎসব তো অসাধারণ গল্প ছিল। আমার মনে হয় যে ফ্যামিলি দর্শক অনেকটা হলে এসছে এই ছবিটি কারণে, এবং আমার মনে হয় ওই দর্শকগুলোই আবার আসবে এবং তারা আরো দর্শককে হলে নিয়ে আসবে। দেখো এই যে বারবার হাওয়া, দেবী, তারপরে ধরো তোমারই কয়েকটা, এই যে সুরঙ্গ, হ্যাঁ, মানে আমরা কখনো ভাবতাম না যে এই ধরনের এত বিশাল স্কেলে যে দর্শক আছে হলে, অথচ বারবার সিনেমাগুলো এসে প্রমাণ করেছে দর্শক সিনেমা চায়, ভালো সিনেমা চায়। গত ঈদগুলোতে যখন বরবাদ এসছে, প্রিয়তমা এসছে, তাণ্ডব এসছে, দাগি এসছে, জঙ্গলি এসছে, তারপরে যে উৎসব এসছে, সব ছবিই কিন্তু দর্শক দেখেছে হলে গিয়ে। কিছু দর্শক তো বেশি থাকবে, তাদের ধরো সাকিব খানের যে উনি যে মেগা স্টার, ওনার এত বছরের ক্যারিয়ার, মানে ওনার ফ্যান বেস তো ডিফারেন্ট, হিউজ। তো তারপরেও যে ধরো নিশো ভাইয়ের ফ্যান বেস, সিয়ামের অডিয়েন্স, এই যে সবাই যে হলে এসছে এবং প্রডিউসার ব্যবসা করেছে, সিনেপ্লেক্সগুলো অনেক ব্যবসা করেছে, তো এটা অবশ্যই, এটা আমাদের আমি বলবো যে ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো দিক। অবশ্যই এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই, আমার মনে হয় সামনে আরো ভালো দিন অপেক্ষা করছে। এবং এবার ঈদেও তুমি দেখো রাক্ষস, কি কমার্শিয়াল ফিল্ম, ও মাই গড, এরকম কোন লেভেলে গেছে। মানে দেখো রাক্ষস, প্রিন্স, আমাদের উই মাস্ট সে যে প্রিন্স এবং রাক্ষস কোন লেভেলে গেছে, যেগুলো আমরা দেখি 200-300 কোটি টাকা দিয়ে আমাদের পাশের দেশে বানায়, আর আমরা কত অল্প বাজেটে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মুভি বানাচ্ছি। এখন দেখো অডিয়েন্স তো নানান ধরনের মুভি দেখতে পছন্দ করে। বনলতা এক্সপ্রেসের দর্শক এক ধরনের হবে, দেন তোমার দমের দর্শক এক ধরনের হবে, এবং কিছু দর্শক আছে যারা এই ধরনের ছবি দেখতে চায়, প্রিন্স এবং রাক্ষস টাইপের, একদম ফুল কমার্শিয়াল, ফুল অন। একটা ঈদে যখন এরকম ডিফারেন্ট জনরার ফিল্ম আসে, ওই ঈদের মতন আনন্দের ঈদ আর কি হতে পারে বলো? কি হতে পারে, ঠিক বলেছো। বাট এই যে প্রিন্সের ডিরেক্টর হৃদয় ভাই আবার আমাদের সিয়ামকে নিয়ে যে একটা ছক্কা পিটালেন, এই যে রাক্ষস, এবং রাক্ষসে আমরা যে নতুন সিয়ামকে একটা দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে, যদিও সে মাঠেই আছে এবং জমজমাট ভাবেই আছে, তারপরে সিয়ামের এই লুকটা, সিয়ামের এই প্রেজেন্সটা তোমার কাছে কেমন লাগছে? সব থেকে আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে যখন ওর আমি তাণ্ডব দেখেছি ক্যামিওটা, আমার মনে হয় আমার এখনো চোখে লেগে আছে। কি অসাধারণ অভিনয়, কি অসাধারণ প্রেজেন্টেশন। মানে সিয়ামকেও যে ওই যে পোড়ামন্টুর সিয়ামও যে এরকম হতে পারে, এইটা তো চিন্তার বাইরে। তো তার ডেডিকেশন লেভেল, তার অ্যাক্টিং এর প্রতি তার এখন যে আমি কি বলবো কন্ট্রোল, যে প্রেজেন্টেশন তার, এইটা আসলেই সে অ্যাপ্রিশিয়েট করার মতন কাজ করছেন। আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি আড্ডা দিয়েছি দর্শকদের জন্য, একটু দর্শকের কাছে যাই। দর্শক বন্ধুরা, RTV পর্দা আপনারা দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল, আর এই ঈদ উৎসবে যোগ দিয়েছেন আমাদের সবার প্রিয় তমা মির্জা। আরো আড্ডা হবে তার সঙ্গে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরো একবার RTV পর্দায় প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে মিষ্টি মেয়ে, গুণী মেয়ে, অভিনেত্রী, আমাদের প্রিয় অভিনেত্রী তমা মির্জা আছেন। চলুন কথা বলি তার সঙ্গে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি আমাদের মার্কেটটা, আমি সবাইকে বলছি, ধরো তোমার একটা দর্শক আছে, আমাদের নিশো ভাইয়ের একটা দর্শক আছে, সব দর্শকরা যখন একত্রে হলে যায়, এখন নিশো ভাইয়ের তোমার মুভির টিকিট নাই, এই দর্শকটা সুইচ করে সাকিব ভাইয়ের মুভি দেখতে গেল, সাকিব ভাইয়ের
অসংখ্য দর্শকের টিকিট পাচ্ছে না, ওরা সুইচ করে এই যে একটা কোলাবোরেশন, ওরা সোশ্যাল মিডিয়া ফাটায় ফেলাইতেছে। সাকিব ভাইয়ের দর্শকরা নিশো ভাইরে মাইরা ফেলাইতেছে, নিশো ভাইয়ের দর্শকরা সাকিব ভাইরে মাইরা ফেলতেছে। হলে কিন্তু প্রত্যেকের না অবশ্যই সুইচ করছে। দেখো নিশো ভাই নিঃসন্দেহে অসাধারণ একজন অভিনেতা। তুমি এরকম অভিনেতা ইন্ডাস্ট্রিতে খুব কম আমার মনে হয় কালে ভদ্রে আসে, খুব কম অভিনেতা এই ধরনের নিখুঁত অভিনেতার জন্ম হয় আমি বলবো। আমি তো তার সাথে দুটো কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আমি খুব কাছ থেকে এই মানুষটার ডেডিকেশন দেখেছি, এই মানুষটার অভিনয়ের প্রতি ভালোবাসা, পাগলামি, মানে আমি যেটাই বলি কম হয়ে যাবে। আমি দেখেছি একটা মানুষ একটা ক্যারেক্টারকে কিভাবে লালন করে নিজের মধ্যে, এবং এই ছবিতেও তার বিপরীত হয়নি। তো একটা মানুষ যখন তার কাজের প্রতি এইভাবে ডেডিকেটেড থাকে, এইভাবে তার কাজটাকে ভালোবাসে, সেই মানুষের গ্রহণযোগ্যতা ডে বাই ডে বাড়বেই, এটা তুমি কোনোভাবে আটকে রাখতে পারবা না। আমার যখন অ্যানাউন্সমেন্ট হলো দমের, তখন কিন্তু অনেকে বলেছে যে দাগি এবং সুরঙ্গ ব্যাক টু ব্যাক আমি ছিলাম, এটাতে আমি নেই, আমার কি এটার কারণে কোনো জেলাসি বা কিছু কাজ করেছে কিনা, এই হাসিটাই আমি হেসেছি। আচ্ছা, কিন্তু আমিও তোমাকে প্রশ্নটা করলাম, জেলাসি কাজ করেছে কিনা। একদমই না, কারণ হলো তুমি ওন করো ইন্ডাস্ট্রিটাকে। আমি ওন করি, এবং যারা এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের প্রতি আমার একটা আলাদা অনুভূতি কাজ করে। আমার পূজার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে। তার সাকসেস তোমাকে আনন্দ দেয় একদম। তার যখন একটা ভালো ফিল্ম আসবে, আই ফিল প্রাউড যে ভাই আমার ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট এত ভালো কাজ করতেছে। ও যখন একটা ভালো কাজ উপহার দিবে, তারপরের ভালো কাজটা না হোক, তারপরের ভালো কাজটা হয়তো আমিই করব। সো ও আরো জায়গা করে দিচ্ছে, কেউ কারো জায়গা বন্ধ করে দিচ্ছে না। আমি তোমাকে এটা একটা সংযুক্তি ঘটাই এই প্রশ্নে। আমাদের পূজা চেরি, ওর যে লুক, ওর যে অভিনয় দক্ষতা বা গুণ, ও আরো এই ধরনের মুভিতে বেশি কাজ করা উচিত বলে তোমার মনে হয় না? দেখো সিদ্ধান্ত তো যার যার ব্যক্তিগত। যেমন ধরো আমি চাইলেও অনেক ফিল্ম করতে পারি, যেমন আমি আমার ক্যারিয়ারের প্রথমে করেছি, এবং যখন করেছি তখন কিন্তু আমার ঢিঙ্কা চিকা ফিল্মও মানুষ পছন্দ করে, কিন্তু সেটার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। যেটা ওই যখন এসেছি তখন আমার বয়স অল্প ছিল, যখন এসেছি তখন ছবির প্যাটার্ন ডিফারেন্ট ছিল, অডিয়েন্স ডিফারেন্ট ছিল, তখন আমার কাজের ধরন একরকম ছিল, তখন অনেক ভুল ত্রুটি ছিল, যেটা আমি ছাপিয়ে কিন্তু এখন এই জায়গাটায় আছি, এবং আমি ওই ভুলটা দ্বিতীয়বার করব না দেখেই কিন্তু আমার কাজের পরিমাণও কম। কিন্তু তুমি কম্প্রোমাইজ করছো না, যেটা করব ওয়েট করব ওটাই করব। আমি কম কাজ করব, কিন্তু আমার কাজটা নিয়ে যেন আর কোনো প্রকার কোনো সমালোচনা না হয়, এবং আমার যারা অডিয়েন্স আছে তারা আর হতাশ হবে না, এটা আমি এতটুকু গ্যারান্টি বা এতটুকু আমি প্রমিস করতে চাই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে পূজারও ওই সময়টা চলে এসছে যখন সেও হয়তো নিজেকে ওভাবেই তৈরি করে আরো ওইভাবেই কাজ করবে। আমার তার জন্য অনেক অনেক শুভকামনা। সে অসাধারণ একজন অভিনেত্রী, অনেক ভালো অভিনয় করেন তিনি, দেখতে তো অসম্ভব সুন্দরী এবং নাচে ভালো, সবকিছু মিলে একদম আমার মনে হয় নাচায়ও ভালো। এটা আমি জানি না, তুমি নেচেছো? না, তোমাকে মনে হলো আর কি, মনে হলো। তাহলে কেন বললে তুমি এক্সপেরিয়েন্স ছাড়া? যাই হোক, তো আমার মনে হয় যে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এবং আমার ওর প্রতি অনেক অনেক শুভকামনা। এবার চলো আমরা একটু ওটিটি নিয়ে কথা বলি। ওটিটি আমাদের দেশে একটা বিশাল এখন রোল প্লে করছে, অথচ অল্প দিনের বাচ্চা, কিন্তু ওটিটি এসছে বাংলাদেশে বেশি দিন না। আমার ক্যারিয়ারটাই তো ওটিটির মাধ্যমে আসলে আমি বলবো আমার নতুন করে আবার আমার জন্ম বলো বা আমার নতুন করে আবার ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়া তো ওটিটির কারণে। আমার অভিনয়ের যতটুকু দক্ষতা এসছে এটা ওটিটিতে কাজ করতে করতেই কিন্তু এসছে। এবং আমাদের ওটিটিরা এখন তাদের প্ল্যাটফর্মে যেমন মুভি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মুভি রিলিজ দিচ্ছে, পাশাপাশি বাকি দর্শকদের জন্য হলেও মুক্তি দিচ্ছে একই সময়। এই পুরোপুরি মানে এই আয়োজনটা, এবং দেখো এই ওটিটিগুলো কিন্তু আন্তর্জাতিক আইনগুলো ফলো করছে না বা প্র্যাকটিসগুলো ফলো করছে না, ওরা কিন্তু আগে সিনেমা হলে রিলিজ দিচ্ছে, আমাদের জন্য সুবিধা হচ্ছে। ম্যাঙ্গো পিপল, যারা ম্যাস পিপল, তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। এই ইনিশিয়েটিভটাকে তুমি কিভাবে অ্যাপ্রিশিয়েট করো? আমার মনে হয় যে ওটিটির যে কন্টেন্টগুলো এগুলো এত ভালো, এগুলোই এক একটা ফিল্ম। তুমি যদি এগুলো ওটিটির জাস্ট দেখে ভাববা যে এটা কোথায় রিলিজ হতে পারে, তোমার মাথায় আসবে এটা হলে রিলিজ হতে পারে। মানে ওই স্ট্যান্ডার্ডটা ওটিটি মেইনটেইন করে, এবং আমার মনে হয় আচ্ছা খাচ্ছা একটা বাজেটও থাকে ওটিটিতে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছবিটি দেখে আসলেই মনে হবে চোখ বন্ধ করে যে এটা হলে রিলিজ দেওয়ার মতো ছবি হোক, সেটা ওটিটির জন্য বানানো, সেটা হলেই দর্শককে কেন আমি বঞ্চিত করব? কারণ ওটিটির দর্শক কিন্তু হলের সংখ্যা থেকে কম, অনেক কম। কারণ অনেকেই ওটিটিতে আবার ফোনের মধ্যে অ্যাপ নামাও, আবার দেখো, আবার অ্যাপের আবার মাস চলে যায়, আবার নামাও। আর আমি একটু যোগ করি, কিছু দর্শক চায় হয় হলে দেখবো, নালে টিভিতে যেদিন রিলিজ হবে ওই দিন দেখবো। হ্যাঁ, তো ওদের বাইরে তো হলের দর্শকের জন্য আরেকটা দর্শক আছে ওটিটির জন্য ওয়েট করে, না পাইরেসির জন্য। ও আচ্ছা, আই হেড দিস।
খুবই সীমিত, তারা আসলে দর্শকও না, তাদের আমার মনে হয় তাদের জবই এইটা যে ছবিটি ভালো করবে ওই ছবিটিকে পাইরেসি করে দিব, যাতে ওই ছবিটির 12টা বাজে। হ্যাঁ ওই ছবি। কিন্তু প্লিজ এটা আপনি মানে বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষতি করছেন। আপনি আপনার যে ছবিটি আপনি পাইরেসি করছেন ওই আর্টিস্ট কিন্তু অবশ্যই আপনার পছন্দের, আপনি তাদের জন্যও কিন্তু ক্ষতি বয়ে নিয়ে আসছেন। এবং এখনকার আইন কিন্তু খুবই আমি বলবো কড়া, স্ট্রং। আমার সুরঙ্গর সময়ও কিন্তু অ্যারেস্ট হয়েছিল। তো প্লিজ আমি অনুরোধ করব আপনারা ছবি পাইরেসি করেন না, দর্শকদের হলে এসে ছবিটি দেখতে দেন। হলে দেখার বড় পর্দার ছবি বড় পর্দায় দেখতে ভালো লাগে, হাতে ফোনের মধ্যে দেখতে ভালো লাগে না। তো এবারের ছবিগুলো অনেক ভালো, কোনো ছবি প্লিজ আপনারা পাইরেসি করবেন না। একটা ছবি পাইরেসি করলে ধরেন আপনি একটা করলেন বাকিগুলো করলেন না, সে কিন্তু ওই তার জায়গাটা থেকে কিন্তু সরে গেল। সে যে একটা দৌড়ে ছিল কম্পিটিশনে, ছবির একটা আমেজে ছিল একটা ঈদের মধ্যে, ওটা থেকে সে পিছিয়ে গেল। প্লিজ এই ক্ষতিটি আপনি প্লিজ করবেন না। আমরা কারোরই ক্ষতি হোক চাই না, আমরা চাই সবাই মিলে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাক, আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক আমাদের সিনেমা তোমাদের হাত ধরে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এই ঈদের ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু অনেক সুন্দর একটা আড্ডা হয়েছে, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। নর্মালি এই ধরনের বিষয় নিয়ে ঈদ আড্ডায় কথা কম হয়, আমরা পর্যালোচক হয়ে মানে পুরো ছবির প্রত্যেকটা পোস্টমর্টেম করা শেষ, মানে মনে হচ্ছে আমরা একটা দুজন বোদ্ধা বসেছি, ছবির নিয়ে অনেক কথা বলেছি। সেজন্য ক্ষমা প্রার্থী যদি কোনো কথা আপনাদেরকে আসলে দুঃখ দিয়ে থাকে, সেজন্য ক্ষমা প্রার্থী। এবং আরটিভির পর্দায় অবশ্যই আপনারা এই যে ঈদের 7 দিন ব্যাপী যে ঈদ কার্নিভাল, এটার সাথে আপনারা সংযুক্ত থাকুন, দেখুন এবং অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নতুন অতিথি থাকবেন, সে বিষয়ে পরে কথা হবে কালকেই। আপাতত আমি তোমাকে নিয়েই ব্যস্ত আছি, তার সঙ্গে দারুণ একটা আড্ডা দিয়েছি। আপনার প্রিয় মানুষকে নিয়ে আড্ডা দিন আর হলে গিয়ে মুভি দেখুন। আজ বিদায়, ঈদ মোবারক।